আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাই কি সরকারের প্রেসক্রিপশনে চলে? চরমোনাইয়ের গোলটেবিল বৈঠকে কি ঘটেছে দেখুন। গোলটেবিল বৈঠকেও কেন জামাত ইসলামীকে দাওয়াত দিল না? দর্শক, চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটা গোলটেবিল বৈঠক করেছে। জাতীয় বহুমুখী সংকট উদ্ঘাটন ও নিরসনকল্পে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে ঢাকার একটা মিলনায়তনে। এই প্রোগ্রামটা সর্বদলীয় বলা যায়, বিরোধী মতের সব দলেরই প্রতিনিধি ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে আরও কয়েকজন অতি গুরুত্বপূর্ণ বিএনপি নেতারা ছিল। এই মুহূর্তে বিএনপির সবচাইতে বড় বা গুরুত্বপূর্ণ নেতা যারা বাহিরে আছেন তাদের মধ্যে তো গশ্বরচন্দ্র রায়, মঈন খান, সালিমা রহমান, এরাই তো, নজরুল ইসলাম খান, এরাই গুরুত্বপূর্ণ। এর মানে এখানে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ছিলেন, গণ অধিকার পরিষদের কর্নেল অবসরপ্রাপ্ত মসিউজ্জামান, ফারুক হাসান এরা ছিলেন, এমনকি গণফোরামের সুব্রত চৌধুরী ছিলেন, 12 দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার থেকে শুরু করে বিভিন্ন মতের লোক ছিলেন। এর মানে বিরোধী দল বলতে যাদেরকে বোঝানো হয় বাংলাদেশে এই মুহূর্তে সব মতের প্রতিনিধি ছিল, শুধু জামাত ইসলামীকে ওখানে দাওয়াত দেওয়া হয়নি। জামাত ইসলামীর কোনো প্রতিনিধি ছিল না। কারণ এর কারণটা কি, কেন দাওয়াত দেওয়া হয়নি? স্পষ্টতই সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী জামাত ইসলামীকে দাওয়াত দেওয়া হয়নি। সরকারকে খুশি করা বা সরকারের রোশানালে পড়ার ভয় ছাড়া জামাতকে দাওয়াত না দেওয়ার অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, চরমোনাই কোনো গোলটেবিল বৈঠক বা কোনো সেমিনার করলে কাকে দাওয়াত দিবে বা কাকে দাওয়াত দিবে না এটা একান্তই তাদের ব্যাপার, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আমরা সেই দৃষ্টিভঙ্গিটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখেন, যেহেতু গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ বড় ছোট প্রায় সব বড় দলের প্রতিনিধি দলকে দাওয়াত দেওয়া হয়েছে, সেহেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপির পরেই তো সবচেয়ে বড় বিরোধী দল জামাত ইসলামী, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল এবং বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টিস হিসাবে জামাত ইসলামী দাওয়াত পাবে, এটা একেবারেই স্বাভাবিক। অতএব দাওয়াত না দেওয়ার কারণ একটাই, সরকারের রোশানালের ভয় কিংবা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী চলা। এখন দেখেন, যারা সরকারের রোশানালের ভয় করে কিংবা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, তারা কি কোনোদিন সেই সরকারের বিরুদ্ধ বা সেই সরকারের বিরোধী হতে পারে? বা সেই সরকারের বিরুদ্ধে আদৌ তারা কখনো কিছু করতে পারবে? কখনোই পারবে না। আবার দেখেন, জামাতকে তো অনেকদিন যাবৎ বিএনপিও দাওয়াত দেয় না। কেন দাওয়াত দেয়নি? বিএনপি দাওয়াত দেয়নি ভারতকে খুশি করার জন্য, কিন্তু বিএনপি সেই অবস্থান থেকে ফিরে এসেছে। ভারত যে বিএনপিকে কোনো উপকার করছে না, ভারতের পছন্দ যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ, সেটা বিএনপি বুঝে গিয়েছে। অতএব চরমোনাইয়ের এই গোলটেবিল বৈঠকে জামাতকে দাওয়াত না দেওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। যে নির্বাচনের পরেও ভারত প্রশ্নে বিএনপির মোহ কেটে গেলেও চরমোনাই তাদের পুরনো অবস্থানের উপরে আছে। সেই পুরনো অবস্থান কি? পুরনো অবস্থান স্পষ্টত সরকারের প্রেসক্রিপশনে চলা, সরকারের মারাত্মক অপছন্দনীয় কিছু না করা। দেখেন, চরমোনাই রাজনীতি করছে, তারা নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে কার্যকর কোনো আন্দোলন করেনি। যদিও ঘোষণা দিয়েছিল তারা বিরোধী দলগুলোর সাথে মিলে আন্দোলন করবে, তাও করেনি। আবার মাঝে মাঝে কিছু সভা সেমিনার বা এই ধরনের প্রোগ্রাম করে, কারণ এগুলো করার সুযোগ তাদের আছে। সরকার অন্য কাউকে করার জন্য অনুমতি না দিলেও চরমোনাইকে অনুমতি দেয়। আমি যে কথা বলেছি, গত 15 বছরে আওয়ামী লীগ নিজেদের পরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে চরমোনাই। এই সরকারের আমলে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পেরেছে, সবচাইতে কম জুলুমের শিকার হয়েছে, উল্লেখ করার মতো কাউকে গ্রেপ্তার হতে হয়নি। অথচ চরমোনাই কিন্তু গুরুত্বপূর্ণ দল, মোটামুটি বড় দল। তো বড় দল হিসেবে তারা স্পষ্টত পিঠ বাঁচিয়ে চলেছে। যেখানে এবি পার্টিকে দাওয়াত দেওয়া যায়, যেখানে গণফোরামকে দাওয়াত দেওয়া যায়, সেখানে জামাতকে কেন দাওয়াত দেওয়া যাবে না বা কোন যুক্তিতে দাওয়াত দিবে না? বিরোধী দলীয় রাজনৈতিক প্রেক্ষাপটে দাওয়াত না দেওয়ার কোনো যুক্তি নেই, এক্সেপ্ট সরকারের প্রেসক্রিপশন। দর্শক, এখানে যে বিষয়বস্তু তারা ঠিক করেছে
জাতীয় বহুমুখী সংকট উদ্ঘাটন ও নিরসন কল্পে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এখন জাতীয় বহুমুখী সংকটের অন্যতম কারণ হচ্ছে এই বিরোধী দলগুলোই তো এক মঞ্চে আসতে পারছে না সরকারের বয়ানের বাহিরে গিয়ে। এখন যদি আপনি চরমোনাইকে প্রশ্ন করেন যে জামাতকে কেন দাওয়াত দিলেন না, বিরোধী মতের প্রায় সবাইকে দাওয়াত দিল, তখন তারা বলবে জামাতের নিবন্ধন নেই, জামাত ৭১ সাল ইস্যুতে বিতর্কিত। এখন এই যে নিবন্ধন নেই, ৭১ ইস্যুতে বিতর্কিত, এই বয়ানটা তো সরকারের বয়ান। সরকারই তো এই বয়ান ক্রিয়েট করে জামাতের মতো বড় শক্তিকে দূরে ঠেলে দিতে চায়, বিরোধী দলগুলো থেকে একটু আলাদা অবস্থানে রাখতে চায়। সেই সরকারের এজেন্ডা বা প্রেসক্রিপশনই এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে বলে আমি মনে করি। অতএব জাতীয় বহুমুখী সংকটের প্রধানতম বা অন্যতম কারণ হচ্ছে বিরোধী দলগুলো যে আন্দোলন করবে, সে আন্দোলনে তারা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, এটা হচ্ছে এই সংকটের অন্যতম কারণ। তো চরমোনাই কি উদ্ঘাটন করবে, আমি উদ্ঘাটন করে দিলাম। বিএনপি যাবে, বিএনপি যাওয়া উচিত। চরমোনাই ডাকলে বিএনপি যাবেই, কারণ বিএনপি তো চাইবে যে বিএনপির পক্ষে না আসুক, অ্যাটলিস্ট সরকারের পক্ষে চলে না যাক। তা প্রকাশ্যে চরমোনাই বা এই ধরনের দলের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা বিএনপির পার্সপেক্টিভ থেকে আছে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাসমুক্ত, সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্রই সকল শ্রেণী, পেশা ও ধর্মের মানুষের রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে, মানুষের জীবনকে সুন্দর, সফল, সার্থক করে গড়ে তুলতে পারে। এই সময় একান্ত প্রয়োজন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এরকম আহ্বান জানানোর চেষ্টা করেছেন বক্তারা, বিশেষ করে চরমোনাই পীর সাহেব। কারণ এই আহ্বানের সাথে জামাতকে দাওয়াত না দেয়া তো স্ববিরোধী আচরণ। কারণ বড় একটা বিরোধী রাজনৈতিক গোষ্ঠীকে আপনারা আলাদা করে রাখবেন, তাদের প্রশ্নে সরকারের প্রেসক্রিপশন মেনে চলবেন, তাহলে তো আপনারা সেই ঐক্য গড়ে তুলতে পারবেন না, আর সরকারের বিরুদ্ধে কার্যকর কোনো কিছু করতে পারবেন না। যাই হোক দর্শক, স্পষ্টতই চরমোনাইয়ের জন্য এটা পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত না তারা জামাতের সাথে বিরোধী দল হিসাবে একই প্ল্যাটফর্মে না আসতে পারবে, ঐক্য করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব নিঃসন্দেহে চরমোনাই সরকারের প্রেসক্রিপশনে চলছে। এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই। দেখেন, চরমোনাই জামাতকে দাওয়াত দিলে কি কোনো সমস্যা, তারা কি অনুমতি পাবে না? এরকম কিছুই না। গত রমজানও আমরা দেখেছি সাংবাদিকদের একটা প্ল্যাটফর্ম জামাত নেতাকে দাওয়াত দিয়েছে, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম মাঝে মাঝে বিএনপি জামাতকে একসাথে বসায়। মাওলানা আব্দুল হালিম বা জামাতপন্থী কোনো বুদ্ধিজীবীকেও তো আমন্ত্রণ জানাতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেশ কয়েকজনকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই গোলটেবিল বৈঠকে। তো সেখানে জামাতের গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী, যদিও তিনি জামাতের নীতি নির্ধারণেও আছেন, কিন্তু জামাত নেতা হিসেবে তার পরিচিতি তেমন নেই। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে যে জামাতের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে যিনি উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আব্দুর রব, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবেক প্রফেসর মাহমুদুল্লাহ হাসান চৌধুরী, মানানাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি ছিলেন, এরকম অনেক প্রথিতযশা পার্সোনালিটি আছে যাদেরকে দাওয়াত দিলে কোনো সমস্যা নেই। অথবা মাওলানা কামাল উদ্দিন জাফরি টাইপের বুদ্ধিজীবীদের যে কোনো জায়গায় দাওয়াত দিতে পারে। শিক্ষামন্ত্রীর সাথেও একই প্ল্যাটফর্মে কামাল উদ্দিন জাফরি বা এরা বক্তব্য দেন। এর মানে দাওয়াত যদি দিতে চায়, এর মানে অনুমতি দিবে না বা জামাতের লোক এসেছে প্রোগ্রাম পণ্ড হয়ে যাবে, এরকম সামান্যতম ভয় নেই, জাস্ট আন্তরিকতার অভাব। আকিদাগত বা ধর্মীয় দূরত্ব সেই প্রশ্ন করার সুযোগ নেই, কারণ আকিদাগত দূরত্ব, আদর্শিক বিরোধ আছে এমন দলগুলোকে এখানে দাওয়াত দিয়েছে শুধু বিরোধী দল হওয়ার কারণে। তাহলে শুধু জামাতকে দাওয়াত দেয়নি, এর কারণ একটাই, সরকারের প্রেসক্রিপশনে চরমোনাই চলে।